সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে আছেন সাংবাদিক কলামিস্ট মোস্তফা কামাল, ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং তিনিও একজন অনলাইন অ্যাক্টিভিস্ট রবিউল ইসলাম পলাশ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর, কিংবা বছর গড়িয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চালিয়েছিলেন নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের, যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেসব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 14 অক্টোবর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 খালেদাকে সেনানিবাসের বাড়ি ছাড়তে হবে। 2011 মন্ত্রীর দুর্নীতির কারণে আটকে গেল পদ্মা সেতু, বিশ্বব্যাংকের তদন্ত প্রতিবেদন। 2012 97 ভাগ এমপি নেতিবাচক কার্যক্রমে জড়িত। 2013 বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে, ঈদের আনন্দ ম্লান। 2014 যুবদল নেতাকে গুলি করে মেরে লাশ নদীতে ফেলল দুর্বৃত্তরা। 2015 আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ নয়, খালেদা জিয়া। 2016 সরাইলে গ্রেপ্তারের 24 ঘণ্টা পর বন্দুকযুদ্ধে ডাকাত মানিক নিহত। 2017 আমি বিব্রত, বিদেশে যাওয়ার আগে প্রধান বিচারপতি। 2018 লক্ষ্মীপুরে জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের ধাওয়া। 2019 অর্ধ শতাধিক টর্চার সেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13 হলে। 2021 এবার একই দিনে বিসিএস সহ 7 চাকরির পরীক্ষা। 2022 আওয়ামী লীগ নির্বাচন কমিশন ভাগ বাটোয়ারা ঠিকমতো না হওয়ায় নির্বাচন বন্ধ করা হয়েছে। দর্শক, আমরা সংবাদ শিরোনামগুলো দেখলাম, এবার শুনব আলোচনা। শুরুতেই যাচ্ছে মোস্তফা কামাল আপনার কাছ থেকে। 2010 সালের খবর, খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়তে হবে, এটি একটি জাতীয় দৈনিকের শিরোনাম ছিল। শেখ হাসিনার সময় বিরোধী নেতাদের উপর এ ধরনের চাপ কি রাজনৈতিক সংস্কৃতি ভেঙে পড়েনি? ভবিষ্যৎ রাজনীতির দমন পীড়ন প্রতিহত করতে কি ধরনের আইন ও প্রশাসনিক সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন? গত যে ফেসিবাদ আমরা পার হয়ে এসেছি, সেখান থেকে প্রথমত আমাদের শিক্ষা নেওয়ার একটা বিষয় আছে। যারা বিতাড়িত হয়েছেন, পতিত হয়েছেন, তারা যদি শিক্ষা নিতেন, হয়তো আজকের প্রেক্ষাপট একটু ভিন্ন হতো, আমাদের আলোচনার ট্র্যাকও হয়তো বদলে যেত। যেহেতু তাদের দিক থেকে এখন পর্যন্ত ক্ষমা চাওয়া দূরে থাক, একটু অনুশোচনাও নেই। অর্থাৎ তারা ফেসিবাদ হয়ে থাকতে চান, আবার এই মেসেজ তারা দিচ্ছেন। তো যারা এখন আছেন, আমার সহ আলোচক সহ, পলাশ ভাই সহ, তাদেরও কিন্তু ওখান থেকে শিক্ষা নেয়ার বিষয় আছে। যারা ফেসিবাদ, তাদের আর শিক্ষা নেয়ার কিছু নাই। তখন 2010 সাল, এর আগের ইমিডিয়েট প্রধানমন্ত্রী, তো তাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হবে। তার বাড়িটি কি অবৈধ ছিল? আদৌ অবৈধ ছিল? এই বাড়িটি তো তাকে উচ্ছেদ করতে হবে, সেটা ছিল বিগত সরকারের একটা এজেন্ডা, এবং গোপন নয়। কিন্তু শেখ হাসিনা অর্থাৎ সাবেক যিনি প্রধানমন্ত্রী, তিনি দুটা বিষয় কিন্তু স্পষ্ট প্রকাশ্য অনুষ্ঠানে বলেছিলেন যে সুযোগ পেলেই বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন, স্পষ্ট বলেছেন। তিনি অপেক্ষায় আছেন। কারণটা কি? দ্বিতীয়টা বলেছিলেন যে আমি চাই ক্ষমতা, অ্যাবসলিউট পাওয়ার।
যার নিয়ত এই মাত্রায়, যার মনোবাসনার পারদ এই জায়গায়, তার পক্ষে আরো অনেক কিছুই করা সম্ভব হতো যদি না এখন পর্যন্ত তিনি টিকে থাকতেন। হবে কেন? যেহেতু উচ্ছেদ ওই শব্দটা তাদের বড় পছন্দ, বিনাশ করা বড় পছন্দ, নির্মূল করা বড় পছন্দ। এতে করে শুধু বাড়ি কেন, আরো অনেক কিছুই তিনি বিনাশ করেছেন বা করতে পারতেন। এখনো যদি ক্ষমতায় থাকতেন এখন পর্যন্ত, হয়তো আমরা ওগুলো কেউ কেউ আরো ভিন্নভাবে উপলব্ধি করা লাগতো, ভুগতে হতো আরো। শুধু বাড়ি কেন, হয়তো আরো অনেক কিছু ছাড়তে হতো। তো বেগম খালেদা জিয়ার কথা যেহেতু আপনি এনেছেন, এই দীর্ঘ আন্দোলনে শুধু বাড়ি হারা হননি, তিনি সন্তান হারা হয়েছে, এক ধরনের হত্যাই করা হয়েছে তার সন্তানটাকে। আবার হায়াত মৌতের মালিক আল্লাহ বলা হয়, কিন্তু ওই দুঃসময়ে তিনি মা হারিয়েছেন, তার ভাই হারিয়েছেন, তার বোন হারিয়েছেন, অর্থাৎ তার হারানোর ভলিউমটা কিন্তু খুব মোটা। তো ওই রকম একজনকে ন্যূনতম যদি মানবিকতা থাকে, তাহলে এইভাবে বাড়ি ছাড়া করা, তিনি কাঁদবেন। বেগম খালেদা জিয়ার দীর্ঘ প্রোফাইলে গণমাধ্যমের জায়গা থেকে আমি কাঁদতে দু একবার দেখেছি। বাড়ি ছাড়ার বিষয়টা ছিল একটা, ছেলের মৃত্যুর একটা, মায়ের মৃত্যুর একটা, এই তিনটা আমি নিজে দেখেছি। তো যে বিকৃত হয়, স্বেচ্ছাচারী হয় অথবা ফেসিস্ট হয়, তার কিন্তু অন্যকে কাঁদাতে বড় ভাল লাগে। এটা তার মধ্যে সে একটা অন্যরকম পুলক বোধ করে। সংক্ষেপে জবাব বোধহয় এর বেশি বিস্তারিত আর লাগে না, কারণ সে বিনাশী। বিনাশ তার পছন্দ, উচ্ছেদ তার পছন্দ, তার বলতে যারা ওই মানসিকতা লালন করেন, কারণ মৃত্যু দেখলেও হাসেন। তো এরকম একটা অবস্থায় বেগম খালেদা জিয়াকে হয়তো সুযোগ পেলে বা আর একটু সময় পেলে দুনিয়া ছাড়াও করতেন, সেটা সরল অঙ্কের হিসাবেই কিন্তু বলছে, বা সেই ব্যবস্থাও নেওয়া হয়েছিল, সেই চিন্তাও ছিল। তো এখানে আফসোসের বিষয় আপনার প্রশ্নের দৃষ্টি বলতে হয় যে শিক্ষা নেওয়ার একটা বিষয়, যারা 5 আগস্টে বিজয়ী হয়েছেন তাদের জন্য তো এখানে বিশাল শিক্ষার বিষয় আছে, যে কি করলে পতিত হতে হয়, কোন মানসিকতা লালন কি পরিণতি হয়, কিভাবে এক কাপড়ে পালাতে হয়, কিভাবে খিচুনি দিলে, খেমটি দিলে পরবর্তী সিনারিটা কি হয়। এখান থেকে কিন্তু তাদেরও শিক্ষা নেওয়ার বিষয় আছে। তো আফসোস করতে হয় যে এখন যারা আছেন, অর্থাৎ আমি যদি নাম ধরেই বলি, বিএনপি বা জামাত বা আরও যে কতগুলো সংগঠন, তাদের মধ্যে তো গোল পয়েন্টে তো খুব একটা ব্যবধান আসলে নেই। তারা সবাই কিন্তু ফেসিবাদের পতন চেয়েছেন, কোনো সন্দেহ নেই। আবার তাদের মধ্যে যে মিলনটা হয়েছে, এটা কিন্তু হাঁটতে হাঁটতে হয়নি, চা খেতে খেতে হয়নি, কোনো ঘোষণা দিয়ে হয়নি, কোনো চুক্তিনামা দিয়েও হয়নি। আন্দোলন করতে করতে ঐক্য হয়ে গেছে। এটা কিন্তু মারাত্মক ঐক্য, মানে আন্দোলনের ঐক্য, আন্দোলনের ঐক্য। অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে তারা আন্দোলনে যান, আন্দোলন করতে করতে ঐক্যবদ্ধ হয়েছেন। অতএব এই ঐক্যটার যে ভলিউম, এই ঐক্যটার যে ওজন, তারা বোধহয় সম্প্রতি সেটা ধরে রাখতে পারছেন না। এই কারণে তাদের জন্য শিক্ষা, এর কারণটা কি? তারা পরস্পরকে মোটা দাগে বিশ্বাস করতে পারছেন না, আস্থায় নিতে পারছেন না। ক্ষমতার প্রতিযোগিতা, কিছুটা ক্ষমতার প্রতিযোগিতা। তো ক্ষমতার প্রতিযোগিতা হলে, যদি ক্ষমতার প্রতিযোগিতা হয়, বাকিটা কি? বাকিটা মানসিকতা, একদম মানসিকতা, যেটিতে সংস্কার সবচেয়ে বেশি দরকার ছিল। অবশ্যই মানবিক সংস্কার আগে দরকার। সংস্কার মোটে আরোপিত জিনিস না, এটা মনোজগৎ থেকে আসতে হয়। মানে কাগজে কলমে সংস্কার কোনো সংস্কারই না, মানলাম না আমি আগামীকালকে। আর এটা আমার মনোজগতে ওই অনুভূতি আছে কিনা যে ফেসিস্ট হলে কি হতে হয়, বেপরোয়া হলে কি হতে হয়। যখন আমার মধ্যে ওই তাড়না কাজ করবে, ওই অনুভূতি কাজ করবে। আর এটা তো ওই মাইক্রোস্কোপ দিয়ে দেখার মতো পরিণতি না, সবাই যার যার চোখে কিন্তু দেখেছে, কারো কাছ থেকে ইতিহাস কিন্তু শোনা লাগবে না, পরিণতিটা একদম সবাই প্রত্যক্ষ করেছে। তো এই প্রত্যক্ষদর্শীদের নিজ নিজ স্বার্থেও তো একটু শিক্ষা নেওয়ার বিষয় আছে, যেটাকে আমরা সংস্কার বলছি। তো ওই জায়গাতে সরকার আরোপ করবে, ঐকমত্য কমিশন নসিহত করবে, ছাত্ররা খেপবে, অভিভাবকরা আবার একটু ডাক দোহাই দিবে, আবার এক জায়গায় হবে। সেটা মেকি, সেটা হয় ক্লাস 1-2 ক্লাসের ছেলেরা করে। শিক্ষক একটু পিটনে দিলে সুন্দর হয়ে হাঁটে, পরদিন আবার বেয়াদবি করে। তো শিক্ষা নিলে অবশ্যই একটা চর্চা আসবে, আর চর্চা আসলে অবশ্যই তাদের মধ্যে এই ঠুনকো বিরোধিতাগুলো থাকবে না। তারা প্রত্যেকেই স্টেক হোল্ডার, তারা প্রত্যেকেই এই স্বৈরাচার পতনের শরিক। কার অবদান বেশি, কার অবদান কম, ওই বিতর্কে নয়তো নাই গেলাম। সেটা অবশ্যই রাজনৈতিকভাবে বিবেচনা করলে বিএনপির সবচেয়ে বেশি, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অবস্থা দেখেন কোন জায়গায় গেছে। গত কয়েকদিন আপনি খেয়াল করে দেখুন, তাদের বলতে হয় কার অবদান বেশি, কার শরিকানা বেশি, প্রতিযোগিতা। সেইটা করতে গিয়ে তারা মাঝে মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের অভাব কিন্তু পূরণ করে দিচ্ছেন।
অর্থাৎ এক ধরনের ফেসিবাদের ছায়া কিন্তু আমরা তাদের মানে বাচনে, attitude টা অন্তত দেখা অ্যাটিটিউডটা বাচনে, বচনে, মুখের ভাষায়, শরীরের ভাষায় সেটা কিন্তু প্রত্যক্ষ করছি আমরা। সেটা অবশ্যই সবার জন্য একটা ক্ষতির বার্তা আনবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। জি, ধন্যবাদ কামাল ভাই। আপনার কাছ থেকে শুনবো আবারও পলাশ ভাই। একই বিষয় আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। আপনি তো একেবারেই ক্রিয়াশীল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃত্বেও দেবার সুযোগ হয়েছে। এই যে মনে করেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করলো, বাড়ি ছাড়া করতে হবে এবং বাড়ি ছাড়া করলো, এবং তাকে জেলে ঢুকালো, সুস্থ মানুষ ঢুকলো, অসুস্থ হয়ে স্ট্রেচারে বের হলো এখান থেকে, এবং চূড়ান্ত পরিণতিতে কিন্তু শেখ হাসিনাকে পালাতে হলো। খাবার রান্না হলো, দুপুরের খাবার খেতে পারলেন না, এক কাপড়ে পালাতে হলো। একটি বক্তৃতা করতে চেয়েছিলেন যাবার সময় মানুষের জাতির সামনে, সেই সুযোগটিও তিনি পেলেন না। এখান থেকে আসলে কি বার্তা, এই টোটাল ঘটনাটি কি বার্তা দিল? দোর্দণ্ড প্রতাপশালী, প্রভাবশালী একজনকে চোরের মতো পালাতে হলো। রাজনৈতিক নেতাদের কি এখান থেকে কোনো বার্তা দেয়া হলো কিনা, কোনো বার্তা আছে কিনা, তারা আপনারা নিতে পেরেছেন কিনা? আমি আমার দৃষ্টিকোণ থেকে আমিও বেশ কয়েকটা ক্যাটাগরিতে দেখতে চাই। সেটা হচ্ছে যে আমি রাজনীতি স্বৈরশাসকদের যে ইতিহাস যা বলে, রাজনীতিকে তারা রাজনৈতিকভাবে পরাজিত করতে চায় না। রাজনীতিকে যদি আমরা রাজনৈতিকভাবে পরাজয়ের অধ্যায়টাকে যদি আমরা পালন করতাম বা পথ চলতাম, তাহলে আমাদের স্বাভাবিক নিয়মেই সরকার পরিবর্তিত হতে পারত। তো বিষয়টা হচ্ছে যে যেহেতু ক্ষমতা এবং সরকারে আমার টিকে থাকতে হবে, প্রতিপক্ষকে চরমভাবে পর্যদস্ত করতে হবে, দমন নিপীড়ন করতে হবে। তার জন্য চাই আপনার রাজনৈতিক ক্রিয়াকলাপকে ধ্বংস করে দেওয়া এবং আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া। স্বৈরাচারী শেখ হাসিনা কিন্তু শুধুমাত্র রাজনৈতিকভাবে বিএনপিকে বা তার বিরোধী মতকে দমন করেনি। তিনি যে দমন পীড়নটা চালিয়েছেন সেটা হচ্ছে যে ভবিষ্যতে মানসিকভাবে কেউ যেন সাহস না পায় যে তার সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করবার জন্য, যার করুণ পরিণতি আমার নিজ চোখে অনেক কিছু দেখা সম্ভব হয়েছে। সেটা হচ্ছে যে আপনারা বোধহয় খেয়াল করেছেন, এদেশের সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া এটা অবশ্যই তাদের কাছে প্রমাণ রয়েছে, ডকুমেন্ট রয়েছে, যে রাজনৈতিক কথন বচন এবং শালীনতা, পরিমিত বোধটা শেখ হাসিনার ভিতরে কতটুকু ছিল আপনারা জানেন। তিনি যে কোনো সভা, সেমিনার বা রাজনৈতিক বক্তব্যে বিশেষ করে যে প্রতিহিংসামূলক বক্তব্য রাখতেন এবং তার রাজনৈতিক নেতাকর্মীদেরকে যে পরিমাণ হিংস্র করে তুলেছিলেন তার ক্ষমতা এবং তার ক্ষমতার প্রয়োগ করে, বা তার বিভিন্ন শাসক বাহিনী যে বাহিনীগুলো ছিল, এর বলা চলে যে মিলিশিয়া বাহিনীর মতো তার প্রতিটি শাসক ব্যবস্থা ছিল। এদেশের সামরিক, আধা সামরিক বা অন্যান্য প্রশাসনিক বাহিনীর পাশাপাশি তার যে অঙ্গ সংগঠনগুলো ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরাও মনে হচ্ছিল যে আর একটা বাহিনী, সরকারি বাহিনীর মতো এরা চালিয়ে গেছে। আপনি যে কথাটি তুলেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসাকে করে দেওয়ার, উচ্ছেদ করাটা, বিষয়টা হচ্ছে আপনি জানেন এই বাসাটা বিগত 40 বছরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মারা যাওয়ার পরে উনি যখন সেনাপ্রধান ছিলেন না, উনি যখন সেকেন্ড ইন কমান্ড ছিলেন, তখন ওই বাসাতে উনি বসবাস করতেন। উনি যখন সেনাপ্রধান হলেন তখন ওনাকে ওনার থেকে ওই বাসার থেকে আরও বড় একটা বাসা পাওয়ার কথা, আরও উন্নত, আরও ওয়েল ডেকোরেটেড বাসা ওনার পাওয়ার কথা ছিল। উনি কিন্তু ওই বাসা ছেড়ে উনি সেনাপ্রধানের বাসাতে উনি ওঠেন নাই। এই বাসাটা উনি যে অবস্থান থেকে ওনার বড় পুত্র এবং ছোট পুত্র দুই পুত্রকে উনি ওই বাসায় মানুষ করেছেন, তৈরি করেছেন, এবং সেই বাসার প্রতি দীর্ঘ 40 বছর একটি বাসায় যখন একজন বসবাস করে, সেটা কিন্তু তার আত্মিক একটা বন্ধন চলে আসে, মমতা চলে আসে। শেখ হাসিনা মূলত খালেদা জিয়াকে জীবন মৃত করতে চেয়েছিল, এটা আমি মনে করি, যার কারণে একটা দেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, তারপরে সেনাপ্রধান, এরপরে রাষ্ট্রপতি, এবং তিনিও তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ তার রাজনৈতিক এবং ব্যক্তি জীবনের প্রোফাইলটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। তার শালীনতা বোধ এবং তার রাজনৈতিক প্রজ্ঞা দীক্ষার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অল্প সময়ে কিন্তু এদেশের আপামর জনগণের কাছে মানে পরিচিতি পেয়েছেন এবং ভালোবাসা পেয়েছেন। এবং আমরা একই বাক্যে বলতে পারি যে খালেদা জিয়ার ব্যক্তি রাজনৈতিক আদর্শের পাশাপাশি তার চরিত্র বা তার কথন বাচন মানে ক্রিয়াকলাপে আমাদেরকে আকৃষ্ট করে। আমরা যখন দেখেছি বিএনপিকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা
করে পারছেন না, তখন তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে হবে। সেই মানসিকভাবে তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হলে তো যে জিনিসটা দরকার, যে রাজনৈতিক ইডিওলজি বা ফিলসফি দরকার, সেটির কি ঘাটতি হয়ে গিয়েছিল? আমরা যদি শেখ হাসিনার অতীত ইতিহাস দেখি, আমরা যদি শেখ মুজিব থেকে যদি আমরা হিসাব করে আসি, যে একটি রাজনৈতিক দলের মানে আমরা কি বুঝি, যে রাজনৈতিক দল তার আদর্শিক মতবাদ দিয়ে জনগণকে আকৃষ্ট করবে এবং তার আদর্শের বাস্তবায়নের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে। কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে, তৎকালীন আওয়ামী লীগের রাজনীতির সাথে আমরা কিন্তু এই আমলে শেখ হাসিনার এই 2001-এর 11 নির্বাচনে যখন হলো, তখন বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল। এরপর থেকে পিছন দরজায় বিএনপির সাথে, বিএনপি বা তার জোটের সাথে রাজনীতি করে পারা যাবে না, সেইভাবে পিছন দরজার থেকেই কিন্তু রাজনীতি। আমরা যদি একটু তার মানে তার ফিলসফিটা দুর্বল হয়ে গিয়েছে। অবশ্যই সে তার আগে ক্ষমতা চাই। 11 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের পর থেকে বাংলাদেশের রাজনীতি কিন্তু অন্য বলয়ে চলে গেছে, যার জন্য এখানে ভোট এবং নীতি আদর্শর নৈতিকতা থেকে ক্ষমতা আমাকে আসতে হবে। আপনি যদি প্রণববাবুর যদি স্টেটমেন্ট আপনি দেখে থাকেন, তাহলে আপনি নিশ্চয় জানেন যে তৎকালীন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাহেব কিন্তু শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ের কারাগারে গিয়েছিলেন। তো যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলছে, আমি তো জনগণের প্রতিনিধি হতে চাই, আমি তো কোনো আন্ডারটেকেন দিয়ে আমি তো এই দেশের রাজনীতিতে বা আমি ফিরে আসতে চাই না, তখন থেকে হচ্ছে খালেদা জিয়াকে দেশান্তর করার জন্য অনেক প্রক্রিয়া চলেছে। সেই সময়কালে যে নেগোশিয়েটটা হলো, এটা বলা চলে বাংলাদেশ এবং বহির্বিশ্বের রাজনৈতিক এটা যোগসূত্রতার ক্ষেত্রে এটা এরপরে যখন তৎকালীন সেনাপ্রধান মঈনী আহমেদ বুঝতে পারলেন যে খালেদা জিয়াকে মানসিকভাবে নরম করা যাচ্ছে না বা তাকে আপোষ করানো যাবে না, তৎকালীন প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মাধ্যমে শেখ হাসিনার সাথে একটা আন্ডার নেগোশিয়েট করে এই 11-এর একটা নির্বাচন, এর আমি বলবো ডিসপ্লে, অনেকে হয়তো অনেকভাবে নিতে পারেন। আমি ছিলাম ওদিন, যেদিন বাড়িটা উচ্ছেদ হয়, ওদিন ওনার সাংবাদিক সম্মেলন আমার সামনে আমি দেখার সুযোগ হয়েছিল। অল্প আমাদের তো আসলে তখন চলাচল করা বা আমরা খুবই দুঃসময় কাটিয়েছি ওই সময়কালে। আমরা দেখেছি, আমি নিজে দুদিন ওনাকে কাঁদতে দেখেছেন, কিন্তু আপনারা তো ওইভাবে লার্জ স্কেলে রাস্তায়ও নামেননি। লার্জ স্কেলে আসলে তখন তৎকালীন সময় আমরা অল্প কিছু লোকজন আমরা সাহস করে অল্প, তার মানে এত বড় রাজনৈতিক দলের অল্প সংখ্যক নামতে হলো, তার রাজনৈতিক বাস্তবতা কেমন ছিল বোঝাই যাচ্ছে। আপনার কাছে আবারও আসবো পলাশ ভাই, আমরা একটু মোস্তফা কামাল ভাইয়ের কাছ থেকে আর একটু শুনে আসি। 2012 সালের একটি খবরে আমরা দেখছি যে 97% এমপি নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত। তো এরপরে তো আরো 12 বছর কেটেছে, 13 বছর কেটেছে, অবশ্যই নেতিবাচকভাবেই কেটেছে। তার মানে এক ধরনের পার্লামেন্টারিয়ানদের মধ্যে এক ধরনের নেতিবাচক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং বৈধ হয়ে গেছে। তার মানে এখন আর নেতিবাচক তারা মানবেন না, তাদেরটা ভবিষ্যতেও কি এরকম আমরা দেখব? আশা করি বর্তমান যে ট্রেন্ডে রাজনীতি চলছে, তো 97 কবে শতভাগ হয়ে যায়, ওখানে যেটা বললেন যে একটু সংস্কারের দরকার আছে। এখানে প্রথমত মনোজাগতিক একটু সময় যদি মঞ্জুর করেন আপনি, আমার বলতে হয়, নাম হচ্ছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে তিনি থাকবেন পার্লামেন্ট নিয়ে। তো আমরা দেখলাম ওই মাননীয়গণ, আমরা কিন্তু গণমাধ্যমের জায়গা থেকে ওনাদেরকে মাননীয় ছাড়া আবার কথা বলি না, প্রয়োজন পরে আবার মহোদয়ও বলি, এতই সম্মান করি। তো আমাদের এই মহোদয়গণ দেখা গেল যে তারা ম্যাক্সিমাম টাইম ছিলেন ইট, রড, সিমেন্টের কাজ কারবার নিয়ে। এটা কিন্তু পার্লামেন্টের সাথে যায় না। ওখানে সংস্কারের দরকার আছে, মনোজাগতিকভাবে দরকার আছে, প্রয়োজনে কাগজে কলমেও দরকার আছে। তারা কি ল মেকিংয়ে থাকবেন নাকি ইট, রড, বালু, সিমেন্টের কাজ কারবার থাকবেন? একটা আপনার বোধ মনে আছে একজন এমপি অথবা একজন মাননীয় কলকাতায় গিয়ে মারা গেছেন। তো আমাদের তখন যিনি ডিবির প্রধান ছিলেন, তিনি এটা প্রতিদিন বর্ণনা দিতেন যে কীভাবে ওনাকে মারা হলো, প্রথমে কত টুকরো করা হলো, এরপরে টুকরোগুলোতে কিভাবে হলুদ মরিচ মাখানো হলো, এরপরে কিভাবে প্যাকিং করা হলো। ভাবেন তো আপনি একবার, ওই মাননীয় যখন আন্তর্জাতিক মিডিয়ায় ওনার নামটা আসে, একজন মেম্বার অফ পার্লামেন্ট, নামের সাথে কিন্তু বাংলাদেশ শব্দটা আসে। তাহলে বাংলাদেশের একজন মাননীয়র হচ্ছে এই পরিণতি। তো বলা হলো মৃত্যুর পরও যে মানুষের সংশোধনের বিষয় আছে, অর্থাৎ পরিবারের দিক থেকে, যিনি চলে গেছেন তিনি তো চলে গেছেন, কি ট্রেজেডি দেখেন, তার পরিবারের কিন্তু বলতে হলো যে তিনি চিকিৎসার্থে গেছেন। যখন প্রশ্ন আসলো যে তিনি ওখানে এই কাটাকুটা কিমা হতে গেলেন কেন, বললো যে তিনি চিকিৎসা করতে গেছেন।
কিন্তু আমরা সেটাই জানলাম সত্য তিনি কথা এক বলা হলো। স্বর্ণ চোরা কারবারের বিষয়ে গেছেন। তো স্বর্ণ চোরা কারবারে যে চিকিৎসা করার সেটাই ওনাকে করে দিয়েছেন। একই সময়ে আরেকজন মাননীয় মধ্যপ্রাচ্যের একটি কারাগারে আছেন, সেটাও বলা হলো যে তিনি দেশের কূটনৈতিক সম্পর্ক বাড়াতে গেছেন। কোন দেশের? বাংলাদেশের। বাংলাদেশের শব্দটা কিন্তু কলঙ্কিত করলেন। আসলে যেটাকে আমরা ইংরেজিতে আদর করে বলি ম্যান পাওয়ার, আসলে আদম ব্যাপারই করতে গেছেন। তো এবার দেখেন উনি যখন জেলে, আমাদের কারো মধ্যে কি কোনো লজ্জা শরম আমরা অনুভব করেছি? অথবা যেই দল তাকে নমিনেশন দিয়েছে তারা কি কোনো অনুশোচনা করেছে? বরং তারা মেসেজ দিয়েছে যে ভবিষ্যতে এই ধরনের আরও করবে। তো কিভাবে করবে? যে ওই মহোদয়ের স্ত্রীকে এমপি বানিয়ে দিলেন পরের বার। তাহলে এটা আমাদের পার্লামেন্টের অবস্থানকে কোথায় তারা নিলেন? তো যদি এখনও তারা ক্ষমতায় থাকতেন, নিশ্চয় আমরা এই ধরনের মাননীয় মহোদয় আরও প্রচুর দেখতাম। তো ভবিষ্যতে যারা মাননীয় হবেন, মহোদয় হবেন, তাদের এখান থেকে শিক্ষা নেয়ার বিষয় আছে। আমরা তো সবসময় বলি শিক্ষা নেয়ার, কিন্তু ওনারা শিক্ষা দিতে চান, নিতে চান না। নিতে চান না। আপনারা আমার একটু দিতে চান, সুযোগ পেলে আপনারা আমার একটু শিক্ষা দিতে চান, নিজেরা নেন না। আমরা গত কয়েকদিনও যে আলামত দেখছি সেটাও কিন্তু আমাদেরকে ভালো বার্তা দিচ্ছে না। কেউ কোনো শিক্ষা নিয়েছেন বলে আমরা অনুমান করছি না। ধরেন আমার সহ-আলোচক যিনি আছেন, আপনি কিছুক্ষণের জন্য ভাবেন যে এখনও শেখ হাসিনা ক্ষমতায় আছে, আপনি এখানে থাকতে পারতেন? বাড়িতেও হয়তো থাকতে পারে। কারাগারেও জায়গা হতো না আপনার, বাড়িতে তো নাই। শেষ দিকে তো আপনি নিজেও যেহেতু ভুক্তভোগী, আপনাদের কাছে তো তথ্য ছিল যে ইহকালে ছাড়া পাবেন কিনা, অথবা জিন্দা অবস্থায় স্ত্রী সন্তানের সামনে যেতে পারবেন কিনা। তো যেখানে তারা নিজেরা যে দানবীয় একটা চর্চা করেছেন, দলটাকে দানবীয় করতে পেরেছেন। এখন একটা প্রশ্ন আসে কিন্তু মাঝে মাঝে, আপনার অনুষ্ঠানে আমি কয়েকদিন দেখেছি যে ভালো আওয়ামী লীগ, এটা কিন্তু আরেক চালাকি শব্দ। তো ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ কি আবার ওখানে? আওয়ামী লীগের কাউকে কি আমরা দেখেছি যে কাজগুলো ভালো হচ্ছে না, এগুলো না করা ভালো, অন্তত এতটুকু বলতে? প্রতিবাদ করতেও দেখিনি। তার মানে কি অন্তত তিনি বলতেও মেনে শুনিনি। নিয়েছেন, অথবা তিনিও সুযোগ পেলে করেছেন। তো এই জায়গায় আমাদের এখন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে যে বাংলাদেশ কোন ট্রেনে চলবে। নিজের স্বার্থে, দেশের স্বার্থ নয়তো নাই নিলেন, পরিবারের স্বার্থও কিন্তু প্রত্যেকের উপলব্ধির বিষয় আছে। নইলে আপনার প্রশ্নে যেটা এসেছে, সামান্য একটু আবদার ছিল শেখ হাসিনার, এটা তো বড় আবদার না, দুপুরে 2টা ভাত খাওয়া। আর যেই জাতির সাথে ডেইলি 3 বেলা কথা বলতেন, শেষ কথা একটু তাহাজ্জুদ বলে থেকে দেব। শুরু করে মাগরিব পর্যন্ত, এই 1 মিনিট কথাই তো বলবেন, আর তো কিছু না। তো মানুষ তো রাজি হলো না, এই বাচ্চারা তো রাজি হলো না। কেন হলো না? তারা বুঝেছে ওই 2টার মধ্যে একটা দুষ্টামি আছে। খাবার নামেও দুষ্টামি থাকতে পারে, 2 কথা বলার নামেও দুষ্টামি থাকতে পারে। কামাল ভাই, তাহলে এই 97% পার্লামেন্টারিয়ান নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত আমরা 13 বছর আগে তাই দেখেছি। 13 বছর পরেও আমরা একই ট্রেন্ডেই আছি। আপনি সেটা নমুনা বলতে চান? ভালো বার্তা দিচ্ছে না। অবশ্যই কেউ তো অশিক্ষিত না, যারা এখন মাঠ কাঁপাচ্ছেন, এবং তারা বুঝে শুনেই বুঝে এই শুনেই কাজগুলো করছেন। করছেন। অতএব তারা নিজের স্বার্থ যদি অন্তত করেন, আর দয়া করে যদি দেশের স্বার্থটার সাথে একটু সাপ্লিমেন্টারি হিসাবেও যোগ করেন। আমার আপনার কথা নাই ভাবলেন, আমরা অভ্যস্ত হয়ে গেছি এসব দেখতে দেখতে। আমাদের কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এগুলো তামাশার মতো। আমি 1988 সাল থেকে পার্লামেন্ট বিট করি, হরেক কিসিমের এমপি কিন্তু দেখেছি, হরেক কিসিম। তো তাদের পরিণতি কিন্তু এখনও দেখি, জিন্দাও পাই 2-1জনকে, রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, স্মৃতিচারণ করেন, কিন্তু একটু অবদান রেখে আসতেন না কোথাও যে এ ধরনের বাজে কাজ করলে কি পরিণতি হয় বা হতে পারে। কেউ ওখান থেকে কোনো নোট কিন্তু দিয়ে রাখছেন না। কামাল ভাই, আপনার কাছে সময় থাকলে আবারও ফিরবো আমরা একটু একই বিষয়ে। পলাশ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই, 97% শতভাগ হতে আর বাকি কি? সামনে কি আমরা শতভাগ দেখব, না এখান থেকে কিছু পার্সেন্টেজ কমবে? আমরা তো ইতিমধ্যে দেখেছি যে ঝাড়ুদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী মানে খতিব পর্যন্ত পালিয়ে গেছে। আমাদের এর থেকে প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। আমরা সবসময় বলি শিক্ষা নিতে হবে, আমারও নিতে বলছেন, আপনি নিচ্ছেন না। আমরা কি নিচ্ছি? আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখছেন? সময় মানুষকে বাধ্য করে, নিতে বাধ্য হবে। তো হচ্ছি না। না, নিতে হবে, জবাবদিহিতায় থাকতে হবে। ভাই কামাল ভাই যেটা বললেন যে একজন এমপি হচ্ছে আইন প্রণেতা, সে আইনের দিকে থিসিস না করে, গবেষণা না করে কি আইন প্রণয়ন করলে এদেশে রাষ্ট্র অবকাঠামো সঠিকভাবে পরিচালনা করা সম্ভব, আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। আমরা যাচ্ছি ঠিকাদারি লাইনে, আমরা লোকাল গভর্নমেন্টের কাজটা, স্থানীয় সরকারের কাজটা আমরা করে দিচ্ছি, বা যারা এমপিরা করে দিচ্ছে। এই জায়গাতে আমাদের সরে আসতে হবে এবং প্রতিটি অবস্থানের প্রতিটি যে দায়িত্ব পালন করে, যেমন পার্লামেন্টের সংসদীয় কমিটি থাকে, সংসদীয় কমিটি ওই কাজটা করবে,
যারা আইন ও বিচার সংসদীয় কমিটি থাকবে তারা ওই কাজটা করবে, যারা মানে ডেভেলপমেন্টের কাজ তারা সেই কাজটা করবে। পার্ট বাই পার্ট যদি আইন প্রণয়নের পাশাপাশি যে সংসদীয় উপকমিটিগুলো আছে, এরপরে লোকাল গভর্নমেন্ট যারা আছে, যেমন ডিসির কাজ ডিসি করবে, এসপির কাজে এসপি করবে, উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা ইউনিয়ন পর্যায়ে এগুলো কি আসলে করতে পারে তারা? এইটাকে আনতে হবে। এদেশকে ডেভেলপ করতে গেলে আপনি মালয়েশিয়ার কথা যদি দেখি, সিঙ্গাপুরের কথা যদি দেখি, আমাদের সমসাময়িককালে যারা স্বাধীনতা পেয়েছে, আমরা ওই হিসাবে যদি বাংলাদেশের ম্যান পাওয়ার না থাকতো, জনগণ যদি না থাকতো, আমরা যদি বাইরে যে আমাদের গার্মেন্ট শিল্প এবং আমাদের যে ম্যান পাওয়ার জন্য কিন্তু আমরা এক হিসাবে টিকে আছি। এটা অনেকে না থাকলে আমরা খুব ধ্বংস হয়ে যেতাম। তো আমি যেটা মনে করি, রাজনীতিটাকে আমাকে নতুন করে ভাবতে হবে যে রাজনীতিটা কিভাবে করা উচিত। মানে ভাবছেন আমাদের ভাবতে, আমি বলবো ভাবতে তো হবে, আমি বলবো যে আমাদেরও যারা নীতি নির্ধারক আছে তাদেরও ভাবতে হবে। রাজনীতি একটি সামাজিক সম্পর্ক, রাজনীতি কিন্তু সেই সমাজ কি মানেন রাজনৈতিক দলের নেতারা? আমরা মোদ্দা কথা অনেকেই মানি না, বাস্তব কথা। রাজনীতি মানে কি? রাজনীতি হচ্ছে নিজ আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, ওই আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সরকার গঠন করে জনগণকে বাস্তবায়ন করতে হলে জনগণের সাথে আপনাদের এক ধরনের সম্পর্ক থাকতে হবে। হ্যাঁ, পাবলিক রিলেশন তৈরি করতে হবে। শুধু রাজনীতি আমি ব্যানারে যে আমি আমলিগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, আমার স্লোগান দিয়ে আমি জনগণকে আকৃষ্ট করতে পারবো, আমি এই নীতিতে বিশ্বাস করি না। সম্পর্ক করতে হবে আমার কর্মকাণ্ড, আমার কর্মকাণ্ডকে তাদের পক্ষে যায়, জনগণের পক্ষে যায়। সেই পক্ষে থেকে কথার কথা বলি, আমরা অনেক সময় মিডিয়া ট্রায়ালের কথা বলি। আমি যদি অপরাধ না করি, যেমন পত্রিকায় এটা ছেপে দিল, আমি যদি ওই জায়গায় ওই অপরাধটা না করি, তাহলে তো সংবাদ স্প্রেড করেও তৈরি করার সুযোগ হয় না। আমি প্রায় বলি, পলাশ ভাই সেটি মানলেন যে রাজনীতি একটি সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক কি তৈরি হয়েছে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে, না ভাঙা সমাজ আরো টুকরো টুকরো হয়েছে? কোনো জায়গায় আমরা দেখছি আরো টুকরো টুকরো হচ্ছে, কিন্তু এখানে বিএনপির সৌভাগ্য আছে। আপনাকে যে পথ দেখানোর জন্য টিচার বলেন, অভিভাবক বলেন দরকার, সেটা বাংলাদেশে বর্তমানে আছে বিএনপির। যে কারণে বারবার আমাদের এনসিপি বা আরও যারা এই জেনারেশন আছে তারা একটা নতুন বন্দোবস্তের কথা বলে। ঠিক আছে, তারা তাদের মতো বলে। বিএনপির কাছে কিন্তু পুরনো অ্যাসেট আছে, পুরনো বন্দোবস্তেও যথেষ্ট। বেগম খালেদা জিয়া, ওনাকে এখন আর শুধু বিএনপি চেয়ারপারসন বললে কাভার করে না, তিনবার অনেক উপরে চলে গেছেন। এরপরে আছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার কাছ থেকেও কিন্তু মেসেজ নেওয়ার যেমন বিষয় আছে, শিক্ষা নেওয়ার গ্লোবাল পলিটিক্স ওনার মধ্যে আছে। আবার দেখেন স্থানিক রাজনীতিতে মাঝে মধ্যে তো আমার মনে হয় তিনি এত দূর থেকেও বিএনপির এত তথ্য তার কাছে আছে, এই দেশে অনেকের কাছে হয়তো তত নেই। আবার আপনি কি খেয়াল করেছেন আজ পর্যন্ত তার কোনো বক্তব্যের মধ্যে ন্যূনতম প্রতিহিংসার কোনো বিষয় নেই। সর্বশেষ বিবিসিতে তিনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন সেখানে আমি খুব খেয়াল করেছি, নিজের বেদনার কথা একটু বলেছেন, সাথে সাথে এও যোগ করেছেন যে শুধু আমার বা আমার পরিবারের নয়, এরকম শত হাজারো ঘটনা বাংলাদেশে। ওখান থেকে বিএনপি নেতারা কোনো কিছু শিখছেন বা মেসেজ নিচ্ছেন সেটা কিন্তু আমার মনে হচ্ছে না, ভাবনমুনায়। আরেকটা বিষয়, বিএনপি আজকে কয়েকদিন যেভাবে একটা যন্ত্রণায় ভুগছে শরিকদের সাথে, তারেক রহমান সাহেব তো 8-9 মাস আগে সেটা বলে দিয়েছেন যে সামনে কিন্তু একটা কঠিন দিন আসছে। বিএনপির নেতারা কিন্তু খুব একটা গায়ে মাখেননি বা গরজ করেননি, যেটা কি বললেন, কিসের আবার কঠিন দিন, এখন গরম তেল পিঠে পড়েছে। তো অন্তত এই উসিলায়ও অন্তত শুরু করতে পারেন যে অভিভাবকের কথা শোনা, তার নির্দেশনা মানা। জি পলাশ ভাই, শেষ করবো 30 সেকেন্ড, একেবারেই 30 সেকেন্ড। অভিভাবকের কথা মানা বা নির্দেশ মানা, কামাল ভাই বললেন, মানার মানসিকতা তৈরি হয়েছে কিনা? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে তো বলেছেন যে উনি যখন কথা যে স্পিচগুলো দিয়েছেন তা যদি আমি একেবারে জিস্টুক টেনে আনি, জাতীয় মতামত নিয়েই আমরা একটা আগামী দিনের সরকার গঠন করতে চাই। এখন এর পাশে কিছু বিষয় আছে যে অমিল হয়েছে, যে হয়তো নতুন প্রজন্মের যারা আছেন তারা বোধহয় আস্তে আস্তে আমার মনে হয় বুঝে ফেলছে যে না, আসলে ব্যাপারটা সব কিছু সবভাবে ডিমান্ড করা যায় না। বিএনপি সবাই যেন আমরা অভিভাবকের জায়গাটা নিজের অবস্থানটা রক্ষা করতে পারি, তাহলে আগামী দিনগুলো আমরা ইনশাল্লাহ একটা ভবিষ্যৎ বাংলাদেশ, ভালো বাংলাদেশ আমরা দেখতে পারবো, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ পলাশ ভাই, ধন্যবাদ কামাল ভাই। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসের নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা, জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন
নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।